নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 11 বছরে মোদী সরকারের কাজকর্ম কেবল দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছে বললেন ডক্টর সুকান্ত। ধলায় পানি ভরা জিপিতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। বন্যার জল নামতেই মাথায় হাত কৃষকদের, মুখ্যমন্ত্রী ও কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত 11 বছরে ভারতের সুশাসন, সেবা ও গরিব কল্যাণে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। এই 11 বছরের যাত্রা দেশবাসীর জন্য ছিল উন্নয়ন, আত্মনির্ভরতা, স্বনির্ভরশীল এবং অন্তর্দয় ভিত্তিক সেবার প্রতিশ্রুতিতে পূর্ণ। বুধবার বিকশিত ভারতের অমৃতকাল, সেবা, সুশাসন ও গরিব কল্যাণের 11 বছর পূর্তি উপলক্ষে বিজেপি কাছাড় জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একথা বলেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, জেলা সভাপতি রূপম সাহা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক নিহার রঞ্জন দাস। তিনি বলেন, ইন্ডিয়া মানে মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অপারেশন সিঁদুর বিশ্বকে দেখিয়েছে ভারত কতটুকু শক্তিশালী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার 11 বছর সম্পূর্ণ করেছে। শিলচর থেকে কন্যাকুমারী পর্যন্ত সর্বত্রই এখন পরিবর্তন হয়েছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিগত 11 বছরের উল্লেখযোগ্য বিকাশের দিকগুলো তিনি তুলে ধরেন। তিনি বলেন, অস্ত্র নির্মাণ থেকে শুরু করে চন্দ্রযান পাঠানো, অর্থনৈতিকভাবে ভারত আজ 4র্থ স্থানে রয়েছে। দেশের নকশাল আন্দোলন 70% হ্রাস পেয়েছে। নোটবন্দি থেকে ডিজিটাল লেনদেন, দেশের রেল মানচিত্র আজ ব্রডগেজ রেল লাইনের মাধ্যমে সম্প্রসারণ হয়েছে। খাদ্য সুরক্ষা যোজনার বিনামূল্যে বিতরণ, আয়ুষ্মান ভারত, রাম মন্দির তৈরি, আইআইটি স্থাপন, বিশ্ববিদ্যালয় স্থাপন সহ শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এছাড়া এআই সেন্টার, আরবান ডেভেলপমেন্ট, কৃষি বিপ্লব, দিল্লিতে নর্থ ইস্ট সামিট, অষ্টলক্ষ্মী রাইজিং নর্থ ইস্ট আয়োজনে উত্তর পূর্বাঞ্চলের বিকাশ হয়েছে। দিল্লিতে রাইজিং নর্থ ইস্ট সামিট হয়েছে। সেই সামিটে আপনাদের মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং নর্থ ইস্টের প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়েছিল এবং তার সাথে বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট নর্থ ইস্ট ক্যাচ করছে। নর্থ ইস্ট এখন আগামী দিনে নর্থ ইস্ট ভারতবর্ষের গ্রোথ ইঞ্জিন হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নর্থ ইস্টের রাজ্যগুলিকে বিজনেসের জন্য কতটা উপযুক্ত তুলে ধরার জন্য দিল্লির বুকে অষ্টলক্ষ্মী উৎসব করেছি। এই অষ্টলক্ষ্মী উৎসব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে। আমার থাকার সৌভাগ্য হয়েছিল মন্ত্রী হিসেবে। মাননীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ছিলেন, আপনাদের মুখ্যমন্ত্রীরা ছিলেন। গোটা দিল্লির সামনে নর্থ ইস্টকে যেভাবে তুলে ধরা হয়েছে অষ্টলক্ষ্মী উৎসবের মধ্য দিয়ে, এর আগে কোনো সরকারের আমলে এই ধরনের অষ্টলক্ষ্মী উৎসব বা আমাদের যে রাইজিং নর্থ ইস্ট এই ধরনের ইনভেস্টার সামিট করা হয়নি, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের দূতরা পর্যন্ত, বৈদেশিক দূত যারা থাকে, যাদেরকে আমরা অ্যাম্বাসেডার বলি, তারা পর্যন্ত উপস্থিত ছিলেন। তারা সেখানে উপস্থিত ছিলেন, আপনাদের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন এবং ভারতবর্ষের তাবড় ইনভেস্টার আদানি গ্রুপের কর্ণধার তিনি উপস্থিত ছিলেন। রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি তিনি উপস্থিত ছিলেন। আমার নিজের যে রাজ্য, সেখান থেকে হর্ষ নেউটিয়া গেছিলেন, যিনি ওনার যে গ্রুপ, সেই নেউটিয়া গ্রুপের কর্ণধার। আরও আপনাদের উত্তর পূর্ব থেকে যারা ইনভেস্টার আছেন তারা গেছিলেন এবং এইভাবে গোটাও এই নর্থ ইস্টকে উপরের দিকে তুলে ধরার জন্য প্রচেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী। এদিন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী কৌশিক রায় বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে দেশ ও অসমে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বিশেষ করে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে বলে উল্লেখ করেন তিনি। যোজনা থেকে শুরু করে প্রত্যেকটা এভাবে করা হয়েছে যাতে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে তাদের যে টাকা, সেই টাকা আমরা পৌঁছে দিতে পারি। আমরা জানি যে এভাবে ন্যাশনাল হাইওয়ে কানেক্টিভিটি বৃদ্ধি করা হয়েছে। আজকের দিনে ভারতবর্ষে 4 লেন, 6 লেনের, 8 লেনের কাজ চলছে। আর ঠিক সেভাবে আমাদের রাজ্যেও কেন্দ্র সরকারের মাধ্যমে আজকের দিনে অনেকগুলি পরিকল্পনার কাজ আমরা করতে পেরেছি। বরাক উপত্যকার ক্ষেত্রে যদি আমরা আজকের দিনে বলতে পারি যে বরাক উপত্যকা আমাদের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রয়াসে 4 লেনিংয়ের কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। শিলচর সৌরাষ্ট্র যে রাস্তা ছিল,
যে স্বপ্ন বাজপেয়ীজি যে পরিযোজনা আমাদেরকে দিয়েছিলেন, যে বাকি অংশের যে কাজ আছে সেই বাকি অংশ যে হারাঙ্গাজাও থেকে শুরু করে আমাদের ঝাটিঙ্গা পর্যন্ত যে 26 কিলোমিটার রাস্তা, যেটার মধ্যে টোটাল যদি রাস্তা আমরা বলতে পারি নেরেম বাংলো থেকে শুরু করে হারাঙ্গাজাও পর্যন্ত 49 কিলোমিটার ছিল। এই 49 কিলোমিটারের জন্য 1870 কোটি টাকা কেন্দ্র সরকার মোদিজি সরকারের সময় দেওয়া হয়েছে এবং এর মধ্যে 49 কিলোমিটারের মধ্যে 23 কিলোমিটার ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। নিরিম বাংলো থেকে শুরু করে ঝাটিঙ্গা পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে। ঝাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত যে 26 কিলোমিটার রাস্তা, এর মধ্যে প্রায় 10 কিলোমিটার সম্পূর্ণ হয়েছে। বাকি যে অংশ আছে এই অংশ 2026 সালের জানুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ করে এই রাস্তাকে পূর্ণাঙ্গ রূপ যাতে দেওয়া যায় সেই চেষ্টা কেন্দ্র এবং রাজ্য সরকারের মাধ্যমে আজকের দিন আপনারা জানেন চলছে। শিলচর থেকে আমাদের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য মর্মান্তিক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে ধলাই পানি ভরা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রামপ্রসাদপুর সীতাকুণ্ড গ্রামে। স্বামী রতন কল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী মিনা কলের গলা কেটে হত্যা করেন। জানা গেছে বুধবার সকাল 10টা নাগাদ তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একসময় রতন ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে মিনার উপর আক্রমণ চালায়। ধারালো অস্ত্রের আঘাতে মিনার গলা দেহ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রীকে খুন করার পর রতন রক্তমাখা অস্ত্র নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। খবর পেয়ে ধলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরি দলবল নিয়ে দ্রুত সেখানে পৌঁছন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে রতন কলকে থানায় নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে ছুটে আসেন সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিম এবং শিলচর থেকে ফরেন্সিক দল। প্রাথমিক তদন্ত পর ম্যাজিস্ট্রেট মারিয়া তানিমের উপস্থিতিতে পুলিশ মিনা কলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের শিকার মিনা কল এবং ঘাতক রতন কলের 3 সন্তান রয়েছে। এই ঘটনায় গোটা পশ্চিম রামপ্রসাদপুর এলাকায় গভীর শোক ও চাঞ্চল্য বিরাজ করছে। মই অ্যারাউন্ড 10:30 মানত এটা ইনফৰমেশ্যন পাইছোঁ দোষী ওলাই ঢলাইৰ পৰা যে আমাৰ ইয়াতে সীতাকুণ্ড বুংগা তাতে ইয়াতে এটা মানে মাৰ্ডাৰ হৈছে বুলি, এজন লেডিগৰাকী মাৰ্ডাৰ হৈছে। তো ইয়াতে মই স্পটত আহিলোঁ। অহাৰ পিছত মই দেখিলোঁ যে উইটনেছ এণ্ড পুলিচ পাৰ্চনেল OC আৰু যোনবোৰ ইয়াতে প্ৰেজেণ্ট আছে সিহঁতৰ চবৰ উইটনেছ মতে যে ইয়াতে দেখা গৈছে যে হাজবেণ্ডে এই ডিজিজড লেডিজনক উইথ মেচিট মানে এইটো কৰিছে, এটেক কৰিছে দাও এটা দি পেলাই। তো আৰু তেখেতত স্পট ডেড পোৱা গৈছে স্পটত। চ' এজ পাৰ দ্য ফিজিকেল এক্সামিনেশ্যন মই ইনকুৱেষ্টটো কৰিলোঁ এণ্ড আমি এতিয়া প্ৰিপেয়াৰ কৰি আছোঁ পষ্টমৰ্টেমক পঠোৱাৰ কাৰণে। SMCH বডিটো পঠাই আছোঁ আৰু হাজবেণ্ডক অলৰেডি পুলিচে কাষ্টাডিত ল'লে। চ' ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন উইল ফলো। বরাক নদীর করাল গাছে ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িঘর থেকে কৃষিজমি সবকিছুই। রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে কাছাড় জেলায়ও বন্যার তাণ্ডবে ঘরছাড়া হয়েছেন অনেক মানুষ। ভয়াবহ প্লাবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষিক্ষেত্রের। কাশীপুর বেরেঙ্গা পঞ্চমখণ্ড এলাকার কিছু পরিবার কৃষিকাজের উপরে নির্বাহ করেন তাদের জীবন, কিন্তু চলতি বন্যায় একেবারে মাথায় হাত পড়েছে সেই সব কৃষক পরিবারগুলোর। বর্তমানে এলাকায় বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বিঘার পর বিঘা ক্ষেতের ফসল নষ্ট হয়েছে বন্যার জলে। আগামী দিনে পরিবার নিয়ে কিভাবে খেয়ে বাঁচবেন তারা সে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কয়েকজন কৃষক। এবারের বন্যায় সরকার ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়ালে তাদের পক্ষে পরিবার প্রতিপালন করা কষ্টসাধ্য হয়ে পড়বে। তাই অবিলম্বে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেন। মরিচ নষ্ট হয়েছে, জিঙ্গা নষ্ট হয়েছে, ফুল নষ্ট হয়েছে, পয়সাক নষ্ট হয়েছে, পয়সাও গেছে, নষ্ট হয়েছে। তো এটা আমরা যদি নগদ চলতাম ফিরতাম তো একটা মানে নগদ আমরা চলার মতো কোনো তখন তো যতটুকু করতো ক্ষতি তো হয়েছে, তখন তো ক্ষতি তো আপনার কাছে সাহায্য চাই, আর তখন সাহায্য ছাড়া আমরা কোনো উপায় নাই। এখন যা ক্ষতি হয়েছে তা আমরা সব কিছু তখন তো জেলা প্রশাসনে যদি কিছু সাহায্য করেন, আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি কিছু সাহায্য করেন, কিছু হেল্প করেন, তো আমরা একটা যান বাঁচিব। আমরা যান বাঁচিবার কোনো উপায় নাই। এই ফ্লাডে মানে আমরা সব কিছু একবারে সব নষ্ট করে দিচ্ছি, বয়ে দিচ্ছে মানে রাস্তা নগদ আমরা চলবার মতো উপায় নাই। কন্ডিশন শুধুমাত্র খেত কৃষির উপরেও, আর তো কোনো আমরা দ্বিতীয় কোনো রাস্তা নাই, কোনো রুজির পথ নাই। ওগুর উপরে আমরা চলা নির্ভর করা, এর ছাড়ার কোনো পথ নাই। আমরা সাহায্য করেন। আমরা
যতটুকু খরচ হয়েছে মানে তাও তো এটা আমরা এমন ফ্লাডে আমরা আশা করলাম যে ক্ষেত গৃহস্থী দিয়ে আমরা বর্ষার সিজনটা আমরা ফাইট হয়েছি, কিন্তু আমরা তো এখন এমন ফ্লাডে বাড়ি মারছে এটা খেউরের খোয়ার মতো নাই। কিন্তু আমরা সরকারের কাছে আবেদন বা জেলা প্রশাসনের কাছে আবেদন করি আর যে আমরা অতটুকু হয়েছি, আমরা অতদিন পর্যন্ত কোনো খোয়ার কোনো সাহারা পাইছি না। তখন একজনে আমরা মানুষ একজনকে পাইছি তাদের জোর জবস্তি দরিয়ে আনি আমরা এই ফটোটা উঠাই। সার্ভেয়ার কেউ আইছে না? উধারবন্দের পানগ্রামে এপিডিসিএল এর বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে সংঘটিত অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে গিয়েছে স্টেশনের গুরুত্বপূর্ণ বহু সরঞ্জাম। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। এপিডিসিএল থেকে জানানো হয়েছে অগ্নিকাণ্ডে একটি 5 MVA পিটিআর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া স্টেশনের বিতরণ ট্রান্সফরমার, ডিটিআর, 11 কেভি ইয়ার্ড, সংশ্লিষ্ট সকল পাওয়ার কেবল এবং বহু কন্ট্রোল কেবল সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এসব সারিয়ে তুলে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা করছে বিদ্যুৎ বিভাগ। ফলে আগামী কয়েকদিন উধারবন, দুধপাতিল, পালোরবন, মাঝেগ্রাম, শালগঙ্গা সহ আশপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার সম্ভাবনা রয়েছে। দেখতে পেলাম, খবর নিলাম, খবর নেওয়ার পরে জেনেছিলাম যে আমাদের যেটা পাওয়ার সাপ্লাই অফিস যেটা আমাদের দিঘির পাড়ে অবস্থিত, তো সেই জায়গায় আগুন লেগে গিয়েছিল। তো সেই আগুন লাগার খবর পেয়ে আমরা সবাই ছুটে এসেছিলাম। তো ছুটে এসে আমার পরে আমরা দেখতে পেলাম যেভাবে দাও দাও করে আগুন জ্বলছে। ভাবছি যে এই প্রচণ্ড গরমে কীভাবে উদারবন্দের মানুষরা নিজেকে আটকে রাখতে পারবো, সেটাই একটা মানে বিরাট বড় ব্যাপার। যেভাবে দাও দাও করে আগুন জ্বলে, মিনিমাম তো 2-3টা ট্রান্সফরমার জ্বলে গেছে। আর ওইখান থেকে এসে খবর নিয়ে শুনতে পারলাম যে লাইনটা পয়লাপুল থেকে এসে সেই লাইনটা ওভারলোডিং হয়েছে। ওভারলোডিংয়ের কারণে হয়তো শর্ট সার্কিট হয়েছে, শর্ট সার্কিটের কারণে হয়তো আগুন লেগেছে। আর অত্যন্ত বেদনাদায়ক আর দুর্ভাগ্যজনক। মানে যাই হোক, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, মানে যারা ডিউটিরত অবস্থায় আছেন ওনাদের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এখানে তো দাদা এটা হলো পানগ্রাম পার্ট 3, আমরা উদারবন এসিবি কন্ট্রোল রুম। হঠাৎ করে কিরকম আগুন লাগছে আমরা তো সঠিক জানি না। শুনিয়া দৌড়ি আইছি, ফায়ার ব্রিগেডও আইছে, উদারবন থানার ওসি স্যার, পুরা পুলিশ স্টাফ আইছে। তো এখানে আগুন লাগিয়ে আসছে। সিলিন্ডারের ভেতর গ্যাস নয়, পাওয়া গেল কোটি কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। কাছাড় পুলিশের অভিযানে মাদক পাচারের এমন এক কাণ্ড প্রকাশ্যে এসছে। অভিযান চালিয়ে 45 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয় 4 পাচারকারীকে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, কাছাড় পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে নেমে শিলচর শহরের অন্তর্গত সোনাবাড়ি ঘাটে একটি এলপিজি সিলিন্ডার ভর্তি গাড়িতে তল্লাশি চালিয়ে সেটার ভেতর থেকে 50,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে। এদিকে শিলচর সদর থানার অন্তর্গত বেতুকান্দি এলাকায় পরিত্যক্ত ঘরে থাকা সিলিন্ডারের ভেতর থেকে 1 লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে কাছাড় পুলিশ এবং 4 পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 45 কোটি টাকা হবে বলে জানানো। আটক 4 পাচারকারী হল শহীদুর রহমান বরভূঁইয়া, সহিবুল হোসেন লস্কর, টেরামিয়া লস্কর ও মুক্তি রহমান। সোনাবাড়ি ঘাটত এটা এলপিজি সিলিন্ডাৰ কঢ়িওৱা এখন ট্ৰাক আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু সেই ট্ৰাকখনত যেতিয়া আমি খানতালাচি চলাওঁ তাৰ পৰা এটা চিলিণ্ডাৰৰ ভিতৰত ৱেল্ডিং কৰি ভিতৰত ভৰাই থোৱা অৱস্থাত আমি 50,000 ইয়াবা টেবলেট জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু তাৰ লগতে দুজনকৈ ব্যক্তি আমি এৰেষ্ট কৰোঁ। এজনৰ নাম হ'ল শহীদুৰ ৰহমান বৰভূঁইয়া, তেওঁৰ ঘৰ হ'ল হাইলাকান্দি। দ্বিতীয়জন হ'ল সহিবুল হোসেন লস্কর, তেওঁৰ ঘৰ হাইলাকান্দি। দুজন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰোঁ আৰু তেওঁলোকক সোধপোছ আমি আৰম্ভ কৰোঁ। আৰু তদন্ত কালত আমি অন্য এটা স্থানত আবেলি এটা অভিযান আৰম্ভ কৰোঁ আৰু সেই অভিযান কালত আমি বেথুকান্দি শিলচৰ পুলিচ ষ্টেচনৰ অন্তৰ্গত বেথুকান্দি অঞ্চলৰ পৰা এটা পৰিত্যক্ত ঘৰৰ পৰা আমি গেছ চিলিণ্ডাৰৰ ভিতৰত লুকুৱাই থোৱা 1 লাখ ইয়াবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু গোটেই সামগ্ৰীখিনি আমি আইনৰ মতে সকলোখিনি আমি জব্দ কৰোঁ আৰু জব্দ কৰি আমি পৰৱৰ্তী আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি সাজু হওঁ। আৰু ইয়াৰ লগতে দ্বিতীয়টো যি অভিযান চলিছিলে তাতো আমি দুজন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছোঁ। এজন নাম তাৰামণি লস্কৰ, তেওঁ হ'ল মধুৰবন শিলচৰ। আনজন হ'ল মতিউৰ ৰহমান, তেওঁ হ'ল কোচবিহাৰ ৱেষ্ট বেংগল। এই 4জন ব্যক্তিক আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু তাৰ লগতে ইয়াৰ লগত সম্পৰ্কিত থকা
বেকৱাৰ্ড আৰু ফৰৱাৰ্ড যি লিংকেজেছ আছে তাৰ কাৰণে আমি তদন্ত কৰি আছো আৰু আইনৰ আওতাত যিসকল আহিব তেওঁলোকৰ বিৰুদ্ধেও কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছো। গোটেই যিখিনি আবারও কুসংস্কার ও অন্ধবিশ্বাসের জেরে অকালে ঝরে গেল একটি তরতাজা প্রাণ। সাপের কামড়ের পর হাসপাতালে না নিয়ে ওঝার ঝাড়ফুঁকের উপর ভরসা করে প্রাণ হারালো লক্ষ্মীপুর বিধানসভার কনকপুর দলইছড়া জিপির অন্তর্গত 10 নম্বর গ্রুপের বাসিন্দা সুবল বর্মনের 12 বছর বয়সী কিশোরী মেয়ে মিনা বর্মন। জানা গেছে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিল মিনা। সকালে ঘুম থেকে উঠে সে শরীরে ব্যথা অনুভব করে এবং অভিভাবকদের বিষয়টি জানায়। তার শরীরে একটি জায়গায় সাপের কামড়ের মতো ছোট ক্ষত চিহ্ন দেখতে পাওয়ার পর পরিবারের সদস্যরা একটি বিষধর সাপ দেখতে পান ঘরের এক কোণে। সাপের কামড় নিশ্চিন্ত হওয়ার পরও তারা মিনার চিকিৎসার জন্য হাসপাতালে না গিয়ে স্থানীয় এক ওঝাকে ডেকে আনেন। ওঝা এসে ঝাড়ফুঁক করে এবং পরিবারের সদস্যদের আশ্বস্ত করে যে বিষ নেমে গেছে। কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে পরিবারও সেই কথা বিশ্বাস করে নেয়। কিন্তু মিনার অবস্থার অবনতি হতে থাকলে শেষ পর্যন্ত তারা তাকে হাসপাতালে নিয়ে যান। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পরিবারের সদস্য স্থানীয় হরিনগর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে মিনাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মিনা বর্মন জয়পুর বিনাপানি বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একটু রক্ত বাড়াইছে, দেখি সাপে কামড়াইছে নি কি কামড়াইছে মানে খুঁজলাম আর কি। রাস্তা বিছনা গিলা হাঁটাইয়া লেপ ঠোসক গিলা হাঁটাইয়া দেখছে জিনিসটা কোনটা নাই। বারবার চেক করছে, কোনো জিনিস পাওয়া গেছে না। তারপরে আধা ঘন্টা এরকম হইব টাইম। মেয়েটা শর্ট পড়াইছে, শরীরটা আস্তে শরীর বেন্না বেন্না করে। যে যোন জায়গা খামড়াইছে এই জায়গাটা বেন্না নাই, আস্তে শরীর বেন্না করে উঠে দিয়ে উঠে এইভাবে খুঁজছে। ইটা মালিশ করা করি ইনো তোরা রেস্ট করো কইয়া ওই পাগরের সাইডে একটা চকি ঘুম খরাইতেছিল। তখন আরেকজন আইয়া মানে ওই যে বিছনা তার বিছনার দিকে চেক করছে আর কি, জিনিসটা কি মানে সব চেক করে আর কি। এই চেক করার মধ্যে দেখছে এই যে দরজার তলে এই খালি নাক সাপটা মানে আছে, মানে গুরুমুঠাই আছে আর কি তলে। তারপরে আমরা খবর আসলে ডাকাডাকি করছে সোনপুর থাকি। তাই না ইয়া যারা জারি করলো, ইনেও যাচ্ছে বাইরে। যারার পরে তাই বিষটা তো লামাই দিছে এইভাবে খুঁজছে। এই বিষটা মানে ওই তারপরে কমে না। গত 8ই জুন উদারবন সমষ্টির অন্তর্ভুক্ত সুখাছড়া পাথরকুয়ারিতে পাথর উত্তোলনকে নিয়ে দুই পক্ষের বিবাদকে ঘিরে কিছু সংখ্যক স্বার্থান্বেষী নেতা জাতি বিবাদের রূপ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন বলে মঙ্গলবার বিকেলে পানগ্রামে আয়োজিত নাগরিক সভায় এই অভিমত উঠে আসে। অন্যদিকে গত কয়েক বছর থেকে চণ্ডীঘাট মাইনর মিনারেল ইউনিটের মহলদার কর্তৃক প্রদেয় পারমিটের উপর ভিত্তি করে নদী থেকে শ্রমিকেরা পাথর উত্তোলন করেন এবং তা যথারীতি পরিবহনও করা হচ্ছে। কিন্তু মহলদারেরা পাথর উত্তোলনের স্থান চিহ্নিত করে দিতে পারেননি। ফলে গত সপ্তাহে মারপিটের ঘটনা ঘটে। উভয় পক্ষের মামলা মোকদ্দমা হয়েছে। সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে ফেসবুক লাইভ করে পাকিস্তান, বাংলাদেশি, জিহাদি ইত্যাদি শব্দ প্রয়োগ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মামলা দায়ের করা হয়েছে। সামান্য একটি ঘটনাকে ঘিরে ফেসবুক লাইভ করে পাকিস্তান, বাংলাদেশি, জিহাদি ইত্যাদি শব্দ প্রয়োগ করা অভিযোগ উঠেছে অভিজিৎ ঘোষ নামে এক যুবকের বিরুদ্ধে। সে এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা নষ্ট করার প্রয়াস করেছে বলে নাগরিক সভায় অভিযোগ জানান প্রত্যেক ব্যক্তি। এখানে বড় করিয়া পূজাও হয়, এখানে বড় করিয়া ঈদও মানানি হয়। এখানে কোনোদিনও আমরা শান্তির এই যে শান্তির যে স্থানটা আছে এখানে কোনোদিনও আজ পর্যন্ত এই দাঙ্গা সৃষ্টি হয়েছিল না। কিন্তু কয়েকজন নেতা ডিলিমিটেশন করার পরে কয়েকজন আইসইন নতুন যে উড়েও আছে জুড়ে বসার নেতাগুলা কয়েকটা আইসইন বাইরের থেকে এখন উদারবন্দের মধ্যে ঢুকছইন। ঢুকিয়া তারা এখানে ইয়া সাম্প্রদায়িক যে আজকে আমরা যে সাম্প্রদায়িক যে আমরা মিলটা আছে এই মিলটা নষ্ট করার তারা পরিকল্পনা এবং চেষ্টা চালায়। তারা কিভাবে আজকে এখান থেকে আইয়া এখানে যে আইয়া ঢুকিয়া আজকে একটা পাথরের মাই, আজকে একটা ঘরের মাই, আজকে কইতে গেলে একটা ঘরের একটা ঝগড়া, আজকে একটা পানগ্রামের মধ্যে একটা ঘরের মধ্যে ঝগড়া আছে। এখানে কোনো হিন্দু মুসলমানদের ঝগড়া না। আমি চ্যালেঞ্জ জানাইতে চাইলাম প্রশাসন রে এবং আমাদের উদানবন পুলিশের যে আইউ আসলা তাইন আমি চ্যালেঞ্জ ছুড়িয়া জানাইতে চাইলাম কি তাইন যে এফআইআর রেজিস্টার করছেন পাকিস্তান জিন্দাবাদ, যে ওই পাকিস্তান জিন্দাবাদের ফরেন্সিক রিপোর্ট আনা হোক। কিভাবে তাইন রেজিস্টার করলা এই জিনিসটা সেকশনটা কিভাবে লাগাইলা? আজকে অথেন্টিসিটি আনতে লাগবো নাকি তা আজকে মুসলিম হইল আর মুসলিম হইয়াও খালি পাকিস্তানি খুঁজে তোমরা ঢুকাই দাও, এরকম তো চলতো না। সংবিধান সবের আছে,
আজকে ভারতীয় সংবিধানের যে অনুচ্ছেদ এবং ভারতীয় সংবিধানের যে আজকে যে প্রিয়াম্বল আছে, এই প্রিয়াম্বলের মধ্যে সেকুলারিজম শব্দটা ব্যবহার করা হয়েছে 1976-42 অ্যামেন্ডমেন্টের মধ্যে। কেন এই জিনিসটা আজকে করা হয়েছিল? কারণ আমাদের ভারত সর্বধর্ম মিলিয়া শান্তির আজকে শান্তি স্থাপন কর্ম সোনাইকেত সমষ্টির সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ড এলাকায় চাঞ্চল্যকর বাইক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নিয়ে যায় একটি এনফিল্ড বাইক ও একটি পালসার বাইক। এ নিয়ে সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডের আইনুল হক লস্কর জানান, AS11T7022 নম্বরের তার পালসার বাইক ও তার ভাইপো আব্বাস উদ্দিন লস্করের AS11AB8838 নম্বরের রয়্যাল এনফিল্ড বাইক গত 5ই জুন রাতে একসাথে চুরি হয়। তিনি জানান, তাদের বাড়ির রাস্তায় কাদা থাকায় বাইকটি সোনাবাড়িঘাট সোনাই পূর্ত সড়কের পাশে থাকা তার ভাই করিম উদ্দিন লস্করের ঘরের বারান্দায় রাখা ছিল। সেখানে আরও বাইক আগে থেকেই রাখা ছিল। সকালবেলা উঠে দেখেন দুটি বাইকই চুরি হয়েছে। পরে পার্শ্ববর্তী এলাকার দুটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে বাইক নিয়ে যাওয়ার দৃশ্য। এতে দেখা যায় রাত প্রায় 3টে নাগাদ দুটি বাইকে দুজন করে মোট 4 জন লোক বাইকগুলোকে শিলচরের দিকে দ্রুত গতিতে চালিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে 5ই জুন পুলিশ ফাঁড়িতে চুরি সংক্রান্ত এক মামলা দায়ের করা হলেও 5 দিনের মাথায় মঙ্গলবার পুলিশ এসে তদন্ত শুরু করে। দুটি বাইক উদ্ধারের জন্য কাছাড়ের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন আইনুল হক লস্কর সহ অন্যান্যরা। আমরা দুইটা গাড়ি ওখানে বৃহস্পতিবারে রাত্রে চুরি হয়েছে। একটা হইল বুলেট আর একটা হইল পালসার গাড়ি। পালসার গাড়ির নম্বর হইল S11T7022 একটা, আর একটা হইল বুলেট, এটার নম্বর হইল S11AB8838। দুইটা গাড়ি তোয়া আসলো এখানে। আমরা একটা তোয়া হয়েছে রাত 12টার সময়, একটা তোয়া হয়েছে 10টার সময়। সেইদিকে ফেক হিসাবে আমরা এইদিকে নিতাম পারছি না, গাড়িটা ওখানে রাখা আসলো। এখানে তোয়ার পরে সকালে আইয়া দেখি আমার গাড়িও নাই, তার বুলেটটাও নাই। এরপরে আমরা সকালে গিয়া 10টার সময় থানাতে যার করছি। থানা আবো তারা আইয়া ইনকোয়ারি আজকেও হবে, আজকেও সকালে আইয়া তারা ইনকোয়ারি করছেন, করিয়া গেছেন। আবো থানার তো কোনো রিপোর্ট দেওয়া হয়েছে না। গাড়ি 2টার ইন্স্যুরেন্স আছে, আমার এটার ডিও নাই, এই যে ইনস্টলমেন্ট নাই, এটার ইনস্টলমেন্ট আছে, এটার 6 মাস হয়েছে হবে। আর আমার গাড়ি রয়েছে 3 বছর প্রায় 8 মাস। আমার ডিও যেটা বালসার যেটা এটা খালা, আর বুলেটও খালা। সিসিটিভির ফুটেজ দেখলাম, মানুষ চিনি পাওয়া যায় না। একটা বাইকও 2 জন করিয়া 4 জন তারা গেছেন রাত 3টা, প্রায় 3টার সময় রাত্রে। ফুটেজও মানুষ চিনা যায় না, ওইলে দেখা যায় গাড়িটা গেছে। 3টা বাজিছে না, 2:48 দেখাইছে। আমরা এসপি মহোদয়ের কাছে দাবি জানাইলাম আমরা যে বাইকটা যাতে পাই। আর আজকে অতদিন হয়ে গেছে পুলিশ মহোদয় কোনো জিও করছেন না, তদন্ত করি আমরা বাইকটা আবো জিও করছেন না, এটা যাতে আমরা পাই হিসাবে আমরা এটা দাবি জানাইলাম। বুধবার শিলচর আরবান ব্লকের অম্বিকাপুর ক্লাস্টারের অধীন শিব কলোনি প্রাইমারি স্কুলে লাইব্রেরি সাক্ষরতা কর্মসূচির আয়োজন করে শিলচর রাধামাধব কলেজের লাইব্রেরি বিভাগ। এদিন শিব কলোনি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা শুভ্রা রাউতের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের পক্ষ থেকে শতাধিক পড়ুয়ার হাতে বই, খাতা, কলম, পেন্সিল, রাবার ইত্যাদি তুলে দেওয়া হয়। সেই সঙ্গে স্কুল লাইব্রেরির জন্য বেশ কিছু মূল্যবান পুস্তকও তুলে দেওয়া হয় কর্তৃপক্ষের হাতে। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, কলেজ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী, কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর অরুণাভ ভট্টাচার্য প্রমুখ। উপস্থিত ছিলেন লাইব্রেরি বিভাগের কর্মচারী গ্যালিম গ্যাংমাই, কমলেশ দাস ও উজ্জ্বল কর্মকার, শিক্ষিকা রিম্পা দাস, স্মৃতি পাটোয়া, অমিতা দাস, শ্রাবণী সিনহা, প্রিয়াঙ্কা নাথ প্রমুখ। তোমরা বইয়ের প্রতি তোমাদের মধ্যে একটা আগ্রহ আসে, তোমরা বই পড়তে পারো, দেখতে পারো। তো আপনাদের কলেজ স্কুলে কি কিছু মানে বইয়ের কালেকশন কিছু আছে? তো আজকে আমাদের এটাই চেষ্টা থাকবে যে আমরা স্কুলের লাইব্রেরিতে কিছু বই তোমাদের জন্য দেবো, যে বইগুলো তোমরা পড়বে তোমাদের জন্য। সব বাচ্চাদের বই নিয়ে এসেছি আমরা, তোমাদেরকে এই বইগুলো দেবো। প্লাস তাছাড়া তোমাদের হাতে আমরা খাতা, পেন্সিল বা যারা কলম দিয়ে কিছু কলম আর একটা চকলেট দেবো, ঠিক আছে? আর তোমাদের সাথে আমরা একটু কথা বলবো, সবাই কথা বলবে তো? রাধামাধব কলেজে বিপিনচন্দ্র পাল মেমোরিয়াল লাইব্রেরি থেকে এটা একটা প্রচেষ্টা। প্রত্যেক বছরই আমরা লাইব্রেরি সাক্ষরতা দিবস, তাই তো, এই দিবসটা আমরা পালন করে আসি। এবং সেজন্য আমরা বিভিন্ন স্কুলে বা ছোট্ট বাচ্চা পড়ুয়ারা আছে তোমাদের মতো,
তাদের মধ্যে বই পড়ার আগ্রহ জাগিয়ে তোলা, তোমাদের যাতে পড়তে ভালো লাগে, তোমাদের মধ্যে যাতে আরো কিছু জানার একটা ইচ্ছা জন্মায়, সেরকম একটা আশা যাতে তোমাদের মধ্যে আমরা জাগিয়ে তুলতে পারি। আমার মনে হয় লাইব্রেরি কমিটি রাধামোদার কলেজ থেকে চেষ্টাটাই প্রত্যেক বছর করে আসছে এবং এমন একটা ইচ্ছা নিয়ে আজকে আমরা এই স্কুলে এসেছি এবং তোমাদের মধ্যে নানা রকম বই বা আরো কিছু জিনিস যে লাইব্রেরিয়ান ম্যাডাম নিয়ে এসেছেন উনি বিতরণ করা হবে। আমি আশা রাখছি আজকে এই প্রোগ্রামটা সফল হবে। ধন্যবাদ সবাইকে। প্রচন্ড গরমের জন্য স্কুল পড়ুয়াদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করলেন সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন জিপি সভাপতি আলতাফ হোসেন লস্কর টিটু। বুধবার তার ব্যক্তিগত উদ্যোগে সোনাবাড়িঘাটের মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের পড়ুয়াদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। প্রচন্ড গরমের জন্য গত কয়েকদিন ধরে নাজেহাল জনজীবন। এমন পরিস্থিতিতে স্কুল পড়ুয়ারা অনেক কষ্ট করে পড়াশোনা করছে স্কুলে, তাই এই উদ্যোগ নেন আলতাফ হোসেন। ঠান্ডা পানীয় বিতরণে সহযোগিতা করেছেন আর ট্রেডার্সের স্বত্বাধিকারী শাহনওয়াজ আহমেদ লস্কর। এদিন ৭০০টি ঠান্ডা পানীয়ের বোতল পড়ুয়া সহ স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের মধ্যে বিতরণ করা হয়। গরমের জন্য জেলা প্রশাসন আমাদের স্কুলের সময়সূচির পরিবর্তন করেছে। আমরা আজ জানিয়ে দিয়েছি আমাদের নতুন সময়সূচি কিভাবে হবে। এই গরমের কথা মাথায় রেখে আমাদের প্রাক্তন স্থানীয় জিপি সভাপতির তত্ত্বাবধানে আরা ট্রেডার্স আমাদের স্কুলের প্রত্যেক ছেলে মেয়েদেরকে, এমনকি আমাদের স্কুলের কর্মচারী যারা আছে, শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য কর্মচারী যারা আছে, প্রত্যেকের মধ্যে যে পানীয় জল, শুধু পানীয় জল না, ড্রিঙ্কস বিতরণের ব্যবস্থা করেছে। আমাদের সবাইকে সেটা সকাল আমাদের মর্নিং শিফট থেকে শুরু হয়েছে, এখন শেষ বেলায় এখন যে শিফট চলছে তাদেরকেও এই ড্রিঙ্কস বিতরণ করা হয়েছে। সেজন্য আমি এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এটার উপলব্ধি করতে পেরেছে যে এই গরমে স্কুলের ছেলে মেয়েদেরকে যাতে ডিহাইড্রেট না হয় তার জন্য একটা ছোট্ট প্রয়াস। সেই প্রয়াসকে আমরা সবাই করতালি দিয়ে স্বীকার করব। সবাই এটাও একটা সেবামূলক পদক্ষেপ যারা নিয়েছে হাতে। আর কেশব স্মারক সংস্কৃতি সুরভি এবং প্রোগ্রেসিভ ইউথ সোসাইটি শিলচরের যৌথ উদ্যোগে 10 জুন মঙ্গলবার আগুনটিল্লা কাঁঠালবাগানে বন্যা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, আধুনিক শিক্ষার সাথে সাথে ভারতীয় মূল্যবোধের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সংস্থা আগে থেকে আগুনটিল্লাতে একটি বিনামূল্যে পাঠদান কেন্দ্র পরিচালিত করছে। বিগত বন্যা পরিস্থিতিতে পাঠদান কেন্দ্র ডুবে যাওয়ার কারণে পাঠদান কেন্দ্রের কচিকাচাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। পরিস্থিতির দিকে নজর রেখে সংস্থা আজ এখানে ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা করে, যার মধ্যে ছিল বিস্কুট, আমুল তাজা, ভুজিয়া, বিসলেরি, মিনারেল ওয়াটার, মশার ধূপকাঠি এবং জল বিশুদ্ধকরণের জন্য ব্লিচিং, চুন ও অ্যালামের কম্বিনেশন একটি করে প্যাক। দুই সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সজল দেব, ডক্টর গোপাল চন্দ্র এবং সৌমাংশুশেখর ভট্টাচার্য। আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণে বিশেষ সহযোগিতায় ছিলেন সুরভি পাঠদান কেন্দ্রের স্থানীয় সভাপতি বীরবল তন্তুবাই তথা পাঠদান কেন্দ্রের সঞ্চালিকা বাপ্পি রানী তন্তুবাই। সোনাইয়ে শুরু হলো খোঁজের ফুটবল আসর। সোনাই ফুটবল একাডেমির ব্যবস্থাপনায় নিত্যগোপাল স্কুলের মাঠে মঙ্গলবার উদ্বোধনী ম্যাচে জয়ী হয় বনতারাপুর। তারা 4-1 গোলে হারায় সোনাই একাদশকে। খেলার 15 মিনিটে সমীর লাজেম গোল করে বনতারাপুরকে এগিয়ে দেন। 21 মিনিটে সোনাই একাদশকে সমতায় ফেরান রাহাত লস্কর। এরপর লড়াই শুরু হলেও পরপর 3টি গোল হজম করতে হয় সোনাইকে। হিরেন সিং, রঞ্জিত সিং ও সুরজ সিং 26, 57 ও 59 মিনিটে পরপর 3টি গোল করেন। শেষ করার আগে বিশেষ আমার বাংলা সংবাদ আরও একবার। 11 বছরে মোদী সরকারের কাজকর্ম কেবল দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছে বললেন ডক্টর সুকান্ত। ধলাইয়ের পানি ভরা জিপিতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। বন্যার জল নামতেই মাথায় হাত কৃষকদের, মুখ্যমন্ত্রী ও কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।